এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আমি রাজশেখর। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস অনলাইনে। দিন প্রতিদিন সন্ধ্যা 7টা বাজলেই কোনো না কোনো বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে সরাসরি মুখোমুখি হই। আপনারাও আপনাদের মতামত জানান। আজকের যে বিষয়, যা এই মুহূর্তে শুধুমাত্র আপনি আমি নয়, আমাদের এই সভ্যতার, আমাদের এই সমাজের, সারা বিশ্বের প্রত্যেকটি মানুষকে ভাবাচ্ছে। একটা সময় আমরা বলতাম যে ভাবলেই হয়তো কোনো কাজ হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি, যতই আমরা ভাবি না কেন আদতে পারতপক্ষে তার কিন্তু কোনো প্রতিফলন ঘটছে না। আপনার বাড়ির শিশু, আমার বাড়ির শিশু আজকে প্রত্যেকেই মোবাইলে আসক্ত, এবং শিশু অবস্থা থেকেই সে যেভাবে ধীরে 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 বেড়ে উঠছে, তার জীবনের ছন্দ, খেলাধুলা, পড়াশোনা, জীবনে বাঁচার তাগিদ, কঠিন কিছু শেখার ইচ্ছে, আজকে যা কিছু সব তার ওই হাতের মুঠো ফোনে বন্দি। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আগামী দিনে কি হবে? আর এই অবস্থার প্রতিফলন স্বরূপ আমাদের এই সমাজে, আমাদের দৈনন্দিন জীবনযাপনে এর কতখানি প্রভাব পড়ছে, আজকে সেই নিয়ে আমাদের আলোচনা। শিশু মননে মোবাইল। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং দুর্গাপুর জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জৈনুল হক। জৈনুলদা, তোমাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। স্বাগত আমাদের দর্শক বন্ধুদের। আজকে আমরা জৈনুলবাবুর সঙ্গে কথা বলবো এবং তার পাশাপাশি আমরা জেলা থেকে আরও 2 শিক্ষাবিদ এবং তার পাশাপাশি সিউড়ি সদর হাসপাতালের যিনি স্নায়ুরোগ এবং মনোরোগের যিনি বিশেষজ্ঞ, যিনি নিয়মিত এই ধরনের চরম কঠিন সমস্যা নয়, এক কথায় আমরা বলছি সমস্যা নয়, জৈনুলদা নিশ্চয়ই তুমি আমার সঙ্গে একমত হবে, এটা হলো একটা প্রবল কঠিন সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে শিক্ষাবিদরা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে যদি বেরোনো না যায় তাহলে কিন্তু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে সারা বিশ্বকে, এবং তার অ্যালার্ম ইতিমধ্যেই কিন্তু সারা বিশ্বের প্রত্যেকটি প্রান্তে পৌঁছে গেছে। আমি সরাসরি প্রথমেই জৈনুলদা তোমার কাছে যে জায়গা থেকে আসবো, তুমি জানো যে আমরা বরাবরই একটু প্রান্তিক স্তরে আলোচনা করি, যে আলোচনা প্রত্যেকটি মানুষের মন পর্যন্ত যাতে পৌঁছে যেতে পারে। একটা সময় চাকরি করেছো, নিজে বড় হয়েছো, জন্ম হয়েছে, পড়াশোনা করেছো, একটা পার্ট। পরবর্তী সময়ে এসে স্কুলের শিক্ষক, একেবারে ক্লাস 1 থেকে ক্লাস 4, 5 to 10, 11, 12 ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ। আমরা এখন হামেশাই বলছি, টেলিভিশন, খবরের কাগজে প্রতিনিয়ত উঠছে শিশুদের নাকি মোবাইলে আসক্তি, মননে প্রভাব, এই প্রভাব সেই প্রভাব, নানান কথা হচ্ছে। একজন শিক্ষক হিসেবে, সমাজ গড়ার একজন কারিগর হিসেবে এই বিষয়ে প্রাথমিকভাবে তোমার কি মতামত? দেখো, এই মোবাইলের আসক্তিটা শিশু মন শুধু নয়, আমরাও আজকে যা আমাদের যুবক প্লাস আমাদের মতো মানুষরা এখন আসক্তিটাই হচ্ছে ভয়ঙ্কর। মোবাইলের দেখো প্রত্যেকটা জিনিসের ভালো দিক খারাপ দিক আছে, মোবাইলের কিছু জিনিস ভালো আছে, সব কিছু পাওয়া যায়, কিন্তু একদম শিশু মননে আমরা যেটা দেখতে পাচ্ছি ছেলেদের, মানে মানুষ ওদের ধৈর্য কমে যাচ্ছে, ঠিক, অ্যাটেনশন কমে যাচ্ছে, প্রচণ্ড অ্যাটেনশন ডেফিসিট। কারণ ওরা সবসময় ওই চলমান জিনিস দেখে দেখে সব জিনিস হয়ে ওরা ওইটাতেই এত বেশি আসক্তি হয়ে যাচ্ছে। আবার মোবাইলের হয়তো পরবর্তীকালে বলতে গেলে দেখবে যে ছোট ছোট আজকাল যে রিল, কি একটা নেশা, যে ছোট ছোট জিনিস, ছোট ছোট বাচ্চা 2-3 বাচ্চা তার বাবা মাকে বলছে যে আমাকে একটা
তুমি অ্যাকাউন্ট খুলে দাও, সে ইনস্টাগ্রাম বোঝে, সে ফেসবুক বোঝে, এইসব আমাকে অ্যাকাউন্ট খুলে দাও, সে রিল বানাবে। যেটা তুমি আমি বুঝি না। না আমরা তো বুঝি না ঘটনা। এবং আমার স্কুলে ধরো 5 থেকে 12 এটা কিন্তু আমার একদম খুব বেগ পেতে হয়েছে, এটা স্ট্রিক্টলি বন্ধ করা। যখন একটা অনুষ্ঠান হয়, আমি একদম বলি এখন একটা অনুষ্ঠান, তখন আমরা পারমিট করি, ঠিক আছে অনুষ্ঠান হচ্ছে, ধরো কালচার প্রোগ্রাম হোক, হ্যাঁ ছবি তুলবে, আমাদের সুবর্ণজানি তুমি ছিলে, এরকম অনুষ্ঠান হয়। হ্যাঁ, কিন্তু সেখানেও দেখছি ছোট ছোট বাচ্চারা সামনে না হলেও ওই কমন রুমে গিয়ে রিল বানিয়ে ফেলছে ওইটুকু সময়ের মধ্যে, মানে এটা একটা নেশা। এবং আমরা ছোট ছোট বাচ্চাদের দেখছি তার বাবা মায়ের অ্যাকাউন্ট নামে অ্যাকাউন্ট খুলে তারা ওইসব, এবং বিশ্বাস করতে পারে না যে এই চট জলদি যে কিভাবে। আমি একটা নাম করছি না, আমার স্কুলের একটি মেয়ে, তাকে ছোট 7-এ পড়তো মেয়েটাকে, সে এসব করে একটা ওই যে ওই করতে করতে তাকে এরকম বিভিন্ন জায়গা থেকে এমন ওকে প্রমোট করেছে যে কোনো ব্যাপার নেই, তুমি তো অসুবিধে গেছে, তোমার এত ফলোয়ার হবে, এত লাইকিং হবে, এই হবে, সেই করতে করতে ওইটা মেয়েটাকে দিয়ে এমন সব রিল বানিয়েছে অন্য নামে করে, অবস্থা খারাপ। সে লাস্টে যখন হলো, সে তো ডিপ্রেশনের শিকার, মেয়েটা স্কুল আসতে চায় না, সে ঘরে ঘুমায়, এই মানে ঘুমাতে পারে না, সবসময় ছটফট করে, সবসময় মোবাইল। বাবা মা যখন কিনে নিল তখন তার অবস্থা খুব খারাপ, সে তাকে শেষকালে এবারে মুশকিল হয়। এটা আবার মানুষ বোঝে না যে এটা কি করতে হবে, এটা অ্যাকচুয়ালি মনোরোগের একটা অন টাইপ অফ মানসিক সমস্যা। সেটা দেখাতে ওরা ভাবছে যে ধর্মে ওইটা আমাদের দিকটা খুব সমস্যা আছে, যে ওর একটা কিছু হতে ঝাড়ফুঁক করাতে হবে, ওই সব নয়। ওকে দেখান, এক এক সমস্যা, ছোটদের তুমি দেখাবে তো ওদেরকে ওকে ডাক্তার দেখাতে হবে। আর এই সমস্যাটা শুরু হচ্ছে কিন্তু আমাদের ছোটদের দেখবে, আমরা এখন প্যারেন্টিংটা সবাই বিভিন্ন জায়গায় দেখবে, মাও মোবাইল দেখছে বাচ্চাকে দিয়ে দিল, ডিস্টার্ব করবে না, বা মা কোনো কাজ করছে দিয়ে দিল, এইখান থেকে কিন্তু নেশাটা গ্রো করছে। একটা ছোট বাচ্চা, সে কিছুই কথা বলতে পারে না, 1 বছরের বাচ্চা, কিন্তু মোবাইলের সে ঠিক অপারেট করতে পারছে, সে সব অপারেট করতে পারছে, সে এটা দেখছে। তো এটা শিখেছে সবাই, হয়েছে আমার বাচ্চাটা খুব স্মার্ট হয়ে যাচ্ছে। আমরা একটা সময় আমাদের যখন আমার মেয়ে ছিল তখন আমরা ভিডিও গেম দিতাম না, ওই একটাই কারণে যে না ভিডিও গেমটা খুব খারাপ। কিন্তু পরবর্তীকালে দেখলাম এখন যারা ছেলেরা আছে, কিছু ছেলে, আমার মনে হয় একটা বিসিএস ইঞ্জিনিয়ারিং করে ছেলে একটা ছিল, সে আজ থেকে সেটা 2010-11 সময়, সে বলতো আমি কোনো স্টিল জিনিস দেখতে পারি না, মানে তার প্রবলেম ওই সবসময় মুভিং অবজেক্ট, মানে আমি কোনো স্টিল দেখতে পারি না, সবসময় মোবাইল খাচ্ছি, মোবাইল দেখবে বাচ্চারা রাস্তায় চলতে গিয়ে করতে গিয়ে। তো এটার এইটা যে মানসিক সমস্যা তৈরি হচ্ছে, এখানে থেকে মানুষ চটজলদি করতে চাইছে। এটা হ্যাঁ কিছুটা ভালো জিনিস আছে, অনেক কিছু ভালো পাওয়া যায়, কিন্তু সেটা থেকে তো খারাপ দিকে বেশি আসক্তি চলে যাচ্ছে। এবার এখানে দেখতে আজকে মোবাইল তুমি বুঝতে পারছো, এমনি শুধু তোমাকে আর কোনো সাইটে যেতে পারে না, গভর্নমেন্ট থেকে অনেক কিছু বাজে সাইট বন্ধ করেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি এমনি তো নর্মাল মিডিয়াতে সব পেয়ে যাচ্ছে। এবং ছেলেগুলো ভয়ঙ্করভাবে যে আমরা প্রতিনিয়ত বুঝতে পারছি, ছোট বাচ্চা 11-12 বাচ্চাদের জবরদস্তি মোবাইল আমরা প্রতিদিন চেক করি, আনছে। একটা কালকেই আমি বলে একটা বাবা এলো, বাবা একটি ছেলে, সে স্কুলে সারাদিন গেম খেলে, আমি বাড়ি থেকে ধরে নিয়ে এসেছি তাকে, মা কাঁদে, আমাকে আপনি নিয়ে যান ওকে। কালকে বাবা এসে বলছে কিছু একটা করুন, মানে ছেলেটা এরকম আসক্ত হয়ে গেছে, 12 পরীক্ষা দেবে, সে কি বলছে, চোখ মুখ দেখলেই হবে, বুঝতে পারবে না, সে সারা দিন। আমি আসবো একটা কথাই, দুটো প্রসঙ্গ। প্রথম প্রসঙ্গ হচ্ছে, যেহেতু তুমি শুরুতেই একেবারে রিলসের কথা উত্থাপন করেছো, আমরা জানি এবং দেখছি যে সাম্প্রতিক কালে একাধিক ঘটনা, একটা দুটো নয়, এবং সম্প্রতি সবচেয়ে মর্মান্তিক একটি দুর্ঘটনা আমরা দেখলাম, যে অন্ডালের দামোদর নদীর তীরে সেখানে রিলস তৈরি করতে গিয়ে তিনজন কিশোরী তারা ডুবে গেল, 2 জন উদ্ধার হয়, এবং অবশেষে একজন কিশোরীর দেহ প্রায় দুর্গাপুর ব্যারেজের সামনাসামনি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এবং এই ঘটনা কিন্তু এখন নয়, আমরা এর আগে ট্রেনের সামনে নৌকো ভ্রমণ করতে গেছে শ্রীরামপুরে, এবং সেখানে তারা সেলফি তুলতে গিয়ে আচমকা তারা পড়ে গেল। আমরা মানে এই যে ছবিটা দেখছি, এটা জনুলদা, আমরা তো সমাজের মানুষ, এবং তুমি নিজে একজন শিক্ষক, সেও তো নিজে কোনো একজন ছাত্রী, এটা আমাদের কাছে মর্মান্তিক। এই যে ছবিটা আমরা দেখছি, পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল পুলিশ স্টেশন, এবং সেই এলাকাতেই তিনজন ছাত্রী তারা সেখানে গেল, লক্ষ্য কি আর রিলস তৈরি করবে, এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের, এবং যাদের উদ্ধার করা যায় তারাও সে কথা বলছে। জনুদা, এইটা তো ধরো তারা তো অনেক বড় হয়ে গেছে, তাহলে কি ছোট থেকেই এই প্রবণতাটা মনের মধ্যে গ্রো করছে? সত্যি কি অভিভাবকদের হাত থেকে কি আজকে এক কথায় বলা যেতে পারে কি সিস্টেম বেরিয়ে গেছে? অভিভাবকরা কি নিরুপায়, কিছু করেন নেই? স্কুলেই তো দিচ্ছে মোবাইল সরকারি। না, নিরুপায় নয়, ওই তো আমি বলছি, আমি আমার স্কুলের আমি তো বলছি নামগুলো 5-6 এর আমি তাদেরকে বকি, প্যারেন্টসদের বলি, এবং আমি অন্যভাবে আমি তো এবার
কি হয় ইনস্টাগ্রামে ওদের মানে কারো বাবার নামে তার বাবা হয়তো জানে না এবং জানে না কেউ জানে না দিয়ে আমি তাদেরকে বলি যে এটা কেন করছিস, তাদেরকে বোঝাই এটা করবি না, বন্ধ করছে। আবার মুশকিল কি হচ্ছে, বেশি বললে তুমি কি হচ্ছে তোমাকে ব্লক করে দিচ্ছে, এসব সিস্টেম আছে আজকে, তুমি দেখতে পাবে না, মানে বাই চান্স তুমি বলো যে তুমি আবার দেখতে পাবে না, কিন্তু হ্যাঁ ঠিক। এবার বাবা আমি সেটাই আমাদের বলি, ওরা বলে যে না আমি নাকি এই করবো আমার পড়াশোনার কাজের জন্য। আমি এমন কিছু স্কুলে এখন পড়াশোনা না যেটা মোবাইল থেকে দেখতে হবে, আমাদের কোনো কাজ আমরা দিই না, স্কুলের পড়াশোনার কোনো কিছু নেই যেটা মোবাইল থেকে ওই ছোট ছোট বাচ্চাদের দেখতে হবে। তুমি আবার একটা অন্য প্রসঙ্গ তুলে দিলে ট্যাব, আমি জানি না এটা লকডাউনে করেছিল, এটা হচ্ছে আমি একটা জায়গাতে আসি জন্য আমার মনে হয় আলোচনাটা আমরা লকডাউন, তুমি একটা খুব ইম্পর্টেন্ট কথা তুলে দিয়েছো এবং বিশেষজ্ঞরা যখন তারা বিভিন্ন পত্রপত্রিকায় লিখছেন, ম্যাগাজিনে লিখছেন, বিভিন্ন টেলিভিশনে তারা সাক্ষাৎকার দিচ্ছেন, চিকিৎসকরাও সে কথা বলছেন যে কোভিড পিরিয়ডে যখন থেকে অনলাইন ক্লাসটা শুরু হলো, প্রথমে বেসরকারি উদ্যোগে তারপরে সরকারি উদ্যোগে, তারপর থেকে নাকি এটা মাত্রাতিরিক্ত হয়ে গেল। তুমি কি এটার সঙ্গে সহমত? এটাই কি ঠিক? আমি বলি এটা মোবাইলে পড়াশোনা ওটা একমাত্র কারণ নয়, কিন্তু এটা একটা ঘটনা। ওই সময় যে মোবাইলে ক্লাস, আমি ছোট্ট বলি, ছোট বাচ্চা, নার্সারির বাচ্চা, স্কুলগুলো প্রাইভেট স্কুল, সরকারি স্কুল তো বন্ধ ছিল, অনলাইনে কোনো পড়াশোনা হয় না, ছোট বাচ্চা নার্সারিতে তাকে অনলাইনে ক্লাস করাচ্ছে 2 ঘন্টা, তো সে কি বোঝে? কিছুই বোঝে না, তাকে কিন্তু বোঝে না। আমরা সে তার কি হচ্ছে, তাকে টিচারকে সে মাইনে দিচ্ছে, হয়তো টিচারকে দায়িত্ব দিয়েছে, সে ঘরে বসে করাচ্ছে, তার জন্য আবার একটা টিচার আগে, এই একটা ঘটনা। এটা তো সে পড়াশোনার পার্টটা, সেটা অনলাইনে পড়াশোনা। আমি একদম এখনো বলছি অনলাইনে পড়াশোনা কতটা হয়, আমি একদম বিশ্বাস করি না অনলাইনে কোনো পড়াশোনা হয় বলে, খুব সমস্যা। কিন্তু যাই হোক, সরকার যেটা শুরু করলো এটা দিয়ে, যে আমাকে 11-এর প্রথমে 12 শুরু করলো, তারপর দিল। প্রথম কথা, এই 12-এ যে বাচ্চারা, আমার তো জানো তুমি আমার স্কুল এলাকাটা প্রান্তিক এলাকা, অনেক বাচ্চা সত্যি করে গরিব, কিন্তু আমি বলি হ্যাঁ, আমি তোমাকে বলি, এখানে 12-এ পড়ে ছেলে মেয়েদের মোবাইল নেই, পার্সেন্টেজটা মাত্র 10%। একদম আমি বলছি, খুব 10 থেকে 15% আমার এলাকা। তো শহরে তো তুমি সবার আছে, একটা নয় অনেক একাধিক আছে। তো সেখানে এইখানে আবার সরকার দিচ্ছে ট্যাবের পদ্ধতিটা, তিনি বলতে গেলে তো একটা সময় 1 ঘন্টা লেগে যাবে পদ্ধতির, আমি বলতে চাই। এবার এই যে বলতে চাইছি যে সরকার যে কারণে দিচ্ছে বা সেই সময় অনলাইনে যে সিস্টেম, এটা হচ্ছে শিক্ষার জায়গা, শিক্ষার্থে ব্যবহার আর আসক্ত হয়ে যাবে, দুটো তার এক নয়। না, এটা শিক্ষার্থী ব্যবহার হচ্ছে না তো, ওটা পদ্ধতিটা আমি বলছি, ওটা একটা যদি বুঝে, ওটা কিন্তু শিক্ষার্থী ওই টাকার, এটা জাস্ট আমি বলছি শুধুমাত্র ওয়েস্ট, ওই কারণে ব্যবহার হচ্ছে না। এবং মোবাইল কেনারা সমস্যা, আমরা যারা প্রধান শিক্ষক, আমাদের যা বিপদ হয়েছে এটাই, মোবাইল সরকার ডাইরেক্ট টাকাটা দিয়ে দিচ্ছে তার কাছে, তার অ্যাকাউন্টে বিল দিচ্ছে, না বিল কিছু নেই, মানে আমাদেরকে কি করতে, আপডেট করতে অ্যাকাউন্ট নাম্বার, তার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। এবার তার অ্যাকাউন্ট থাকতে হবে, হ্যাঁ অবশ্যই, তার বা না হলে বাবা মার অ্যাকাউন্টে, আর যদি নাও থাকে লাস্টে চেকও দেয়, আচ্ছা বেশ, দিয়ে দিল। এবারে সে মোবাইল কিনছে কিনা তার ইউসেজ তাকে দিতে হচ্ছে আমাদের প্রধান শিক্ষকদের। এইটা যে কি জ্বালা, আমরা তো পাচ্ছি না। মোবাইল কিনে কেউ কিনছে না, বলে আগে কিনেছি, কিনবো না। তুমি কি করবে, না কিনলে কিছু করার আছে? বাবার মোবাইলটা ব্যবহার হচ্ছে না, হ্যাঁ যাই হোক, অন্য কিছু যদি নাও কেনে, তুমি তো কিছু করতে পারো, তুমি তো টাকাটা দিচ্ছ না। এবার কতজন মোবাইল কিনছে এটাই, কতজন ব্যবহার হচ্ছে, এটা একটা পদ্ধতি কত, কিন্তু এটা দিয়ে আমার মনে হয় না যে ছেলে মেয়েদের পড়াশোনা হচ্ছে। এই টাকাটা যদি, আমি এই প্রসঙ্গে বলা উচিত কিনা, মানে মোবাইলে এটা যদি অন্য জায়গায় ব্যবহার করতে হয়, তাহলে আমার মনে হয় অনেক ভালো হতো। ইনফ্রাস্ট্রাকচার, একটা স্কুলে একটা যে বড়, যেভাবে আজকে বোধহয় খবরের কাগজে বেরিয়েছে 1500 কোটি টাকা খরচ করছে সরকার। এই 1500 কোটি টাকা যদি সরকারি স্কুলগুলো পরিকাঠামো, যে কোনো পরিকাঠামো বা অন্য কিছু ব্যয় করতে খরচ হতো, একটা স্মার্ট ক্লাসরুম করলে, সেখানে আমরা স্মার্ট ক্লাসরুম, আমরা জানো তুমি, না আমরা সেখানে অনেকগুলো ছেলেকে আমরা পড়াতে পারতাম, আমরা অন্যদের সঙ্গে চেয়ে আমরা করেছি। সেখানে ক্ষেত্রে আমার মনে হয় এটা দিচ্ছে, জানি না কার বুদ্ধিতে এটা হয়েছে, সাইকেল দিয়ে এটা কাজে লাগে। প্রান্তিক ছেলেদের সাইকেল একটা দরকার, বাড়িতে কাজে যথেষ্ট কাজের সাইকেল। কিন্তু এই মোবাইলটা আমার মনে হয় ওটা ওদের হাতে আবার এই টাকাটা দেয়া, এটা জাস্ট আমার মনে হচ্ছে পাইয়ে দেওয়া, একদম এটার অন্য কিছু কোনো নেই, আর লাভ হচ্ছে না, কারণ মোবাইলে কেউ পড়াশোনা করে না ভাই, ওটা ভুল ভাল কথা। আমি যতদূর জানি যে তোমার যেভাবে বেড়ে ওঠা, একটা বৃহৎ পরিসরে বেড়ে ওঠা, অনেকগুলো ভাই বোন এবং তার সঙ্গে সঙ্গে কাকা জ্যাঠাদের ভাই বোন মিলিয়ে একটা প্রায় একটা পাড়া বলা যেতে পারে। আমি নিজেও বেড়ে উঠেছি, অন্তত পক্ষে ছোটবেলা থেকে অন্তত 13 থেকে 15 জন সদস্য আমার বাড়িতে।
বললে ভুল হবে যে তুমি বা আমি, আমাদের মতন একটা সময়ের এই পরিবেশটাই ছিল যে আমরা কিন্তু একান্নবর্তী পরিবার। আমার যদি সময় না থাকে তোমার আছে, তোমার যদি সময় না থাকে তার আছে। এই যে একান্নবর্তী পরিবারের যে কনসেপ্ট এবং আজকের সময়ে এসে যে ফ্ল্যাট কালচার এবং একেবারে ছোট্ট একটা পরিবার, আমি তুমি সে, নিউক্লিয়ার ফ্যামিলি, এই যে নিউক্লিয়ার ফ্যামিলির যে কনসেপ্ট, এবং তুমি ওর সাথে মিশবে না, তুমি ক্লাসে গিয়ে ওর খাবারটা খাবে না, এই যে দূরত্ব তৈরি হয়ে যাওয়া, সেটা পরিবারের মধ্যে, বন্ধুদের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে, এটাও কি আজকের সময়ে দাঁড়িয়ে শিশুদেরকে মোবাইল ব্যবহার করাটাও একটা কি বাধ্যতামূলক হয়ে যাচ্ছে? না না, এটা এটা একদম তুমি একটা দারুণ কথা বলেছো। এটা কিন্তু যে বাচ্চারা ধরুন অনেক বাচ্চাদের সঙ্গে খেলে, যদি ফ্ল্যাটটা, এবার সব জায়গা তো জায়গা নেই পরিসর, যদি বা যাদের জায়গা আছে ধরো বাচ্চারা একটু খেলতে বেরোলো, সেখানে একটা সমস্যা তৈরি হচ্ছে। সেখানে তখন বাবা মারা বলছে যে না তুই এর সঙ্গে মিশবি না, ও এরকম কথা বলছে। ধরো আমরা তো সমবয়সী বাচ্চাদের সঙ্গে মিশিনি, সে আমার ক্লাসের, আমার ছোট, আমার বড় দাদা, বিভিন্ন ধরনের কথা হচ্ছে, সেই সব কিছু হয়তো বিভিন্ন কথা হচ্ছে। সে বাচ্চারা এসে মাকে বলছে ও এটা বলেছে, কোথা তুই শুনলি তুই, ও তারপরে ওর সঙ্গে যাবে না, তুই বস, তুই দরকার হলে মোবাইল নিয়ে বসে থাক। এবার সে বাচ্চাটা পেয়ে গেল, ভালো কথা, সে তো তখন ওই খেলাধুলা চায় না, সে তো এটাই তো চায়। বাজারে যাচ্ছে, ডাক্তারখানায় যাচ্ছে, কোনো জায়গায় যাচ্ছে, বাচ্চাটাকে মোবাইল দিয়ে দিচ্ছে আমাদের সুবিধা অনুযায়ী দিয়ে। আবার যখন আমরা চাইছি তখন ব্যবহার করতে পারবো না, কিন্তু তার অ্যাডিকশনটা আমরা তাকে একটা সময় নিজে ব্যবহার করতে চাইছি, সেটা তো তাই না, যন্ত্র, এটা তো যন্ত্র নয়, সে তো আমার মধ্যে ব্যবহার হবে না, সে তো তার সমস্যা। তারা তো বুদ্ধি জানে যে যার বাবা মা ধরো কোনো খাচ্ছে বা তোর খাওয়া হয়ে গেলো, টুক করে মোবাইলে নিয়ে সে টয়লেটে ঢুকে যাচ্ছে বা অন্য জায়গায় চলে যাচ্ছে, তা বা তোরা তুই চল বস, আমাদের কথা বলছি, বা অন্য কেউ এসছে, তুই বিরক্ত করিস না। এখানে কিন্তু হ্যাঁ, এইটা দিয়ে আমরা কিন্তু বাচ্চাটাকে আটকে রেখেছি। এবার এইটা দিয়ে যে তার সর্বনাশটা বেশি হচ্ছে, তাকে একটা টাইম না না তাকে যদি দেখাও, ঠিক আছে, শিক্ষার সঙ্গে যুক্ত আছো নিয়মিত প্রতিদিন, তোমরা বলছো যে সর্বনাশ, এই কথাটা এখন খুব বেশি উচ্চারিত হচ্ছে, কোট আনকোট সর্বনাশ। আমি যদি একটু স্পেসিফিক জানতে চাই, সর্বনাশটা কোথায়? তাদের যে মাইন্ডের, যে মনের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের সমস্যা হচ্ছে, মানে পুঁথিগত বা প্রথাগত শিক্ষায় কোথাও কি ফাঁকফোকর রয়ে যাচ্ছে, নাকি যখন তারা বেড়ে উঠছে সমাজের সঙ্গে, পরিবেশের সঙ্গে তারা মানিয়ে নিতে পারছে না? কোনটা? না, একদম তিনটে। প্রথম কথা হচ্ছে ওই মোবাইল দেখে তারা বইয়ের পাতা পড়তে পারছে না, কিন্তু বইয়ের পাতা তার মধ্যে মনোযোগ নেই। কিন্তু আবার আমি তো খারাপগুলো বললাম, এরকম অনেক পরিবার আছে যারা 9-10 বাচ্চা, তাদের কাছে মোবাইল, আমরা সময় বলি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, মানে খবর দিয়ে দিলাম, তো এসে বলে ভালো, তার পড়াশোনা ভালো, না বলছি স্যার আমাদের বাড়িতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে দেয় না। এবং আমি খুব অ্যাপ্রিসিয়েট করি সেই বাড়িটাকে, যে এই 9-10 পড়া বাচ্চা তাকে এখনো ওইখানে দেয় না সে মোবাইলটা, তাদের বাড়িতে থাকলেও হয়তো আমি তো বলছি 1-2% কিপ্যাড ফোন আছে, এরকম আমি দেখেছি, বা অ্যাক্সেস করতে দেয় না। এবার ওইটাও ঠিক, ওই তো বলছিস না আজকাল এই যে হোয়াটসঅ্যাপ যে কি কালচার, মানে বড় বড় অফিস, ব্যাংক, তোমার এডুকেশন, সব ডিপার্টমেন্ট এখন হোয়াটসঅ্যাপে চলে। এটাই, আমি কোনো আইন নাই, আর কিন্তু সবেতেই প্রচুর মেসেজ, একদম। তো আমাদের এখন 10 মিনিট দেখতে পাই না, আমি আমার ব্যক্তিগতভাবে সম্ভব আমি দেখি না, স্কুল টাইমে মোবাইল দেখতেই পাই না, ফোন এলে হয়, বা আমার ওই কোনো মেসেজ মেল আমার পক্ষে দেখা সম্ভব হয় না, আমি দেখি না, কারণ আমি এত কাজে ব্যস্ত থাকি, ওটা নেই। কিন্তু ওই সমস্ত, কিন্তু একটা জায়গা তুমি দেখি, বড় বড় অফিসে দেখি, আমার ছেলে ব্যাংকে চাকরি করে, আমাদের 10 মিনিট পর আমাদের এখানে মেসেজ মেল আর এইটা চেক করতে, এইটা যে এই কালচারটা ওখান থেকে ওরা শুরু করেছে, তো সেটা আবার স্কুলে গ্রুপ ফটাফট তুমি দিয়ে দিচ্ছ, এখানে দিয়ে দেবো, পড়া আমি দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে। তুমি তো যখন একটা বাচ্চাকে আমি পড়া দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে, একটা গ্রুপ করে দিলাম, তাহলে তো সে তো আমার ম্যাডামদের বলেছে বা স্যার বলেছে, সে তো নিচ্ছে, আমরা বাধ্য করছি। আমি এগুলোকে ডিসকারেজ, যে না, কোনো দরকার নেই যে আপনাকে হোয়াটসঅ্যাপে বা ওই ধরনের পড়াশোনা দেওয়ার দরকার নেই, এটা অ্যাডিকশন। কারণ সবাই বাবা মা কন্ট্রোল করতে পারে না, একটা বাচ্চাকে যখনই তুমি দিলে, বা অ্যাডোলেসেন্ট বাচ্চা, তারা কিন্তু ওই শুরুটা করে ওখান থেকে, আমি এইটা দেখবো বলে একটা ভালো জিনিস, কিন্তু আস্তে আস্তে সে ইউটিউব বা অন্য কোনো ভিডিওতে চলে যায়। এটা তুমি দেখবে, আমি ছোটো বাচ্চাদের সঙ্গেও দেখেছি, শুরু করবে যে বাবা এটা পড়ার বিষয় বলে, যারা জানে যে কোনটা বললে বাবা খুশি হবে বা খুশি হবে, সেটা দেখে শুরু হলো, 2-1 মিনিটের পরে তুমি একটু অন্যমনস্ক করলে, তখন সঙ্গে ও কিন্তু সুইচ ওভার করে গেল, মানে অ্যাডিকশনটা ও জানে এটা করতে হবে। তো এইটা আমরা কিন্তু সমাজ, সেই জন্য আমাদের প্যারেন্টিংয়ের ক্ষেত্রে বাড়িতে দেখবে বা কী কী সমস্যা বলি, এক তো চোখের প্রবলেম হলো, যাদের এই মোবাইলে সবসময় বসে ব্যাক পেন, আমাদের তুমি হাতে করে ব্যথা, ব্যাক পেন, বাচ্চারা খেলাধুলা করছে না, ওবেসিটি ছোট থেকে প্রবলেম হয়ে যাচ্ছে। এবার ওবেসিটি লিডস টু সো মেনি প্রবলেম, ডায়াবেটিস, আজকাল তুমি ধরো জুভেনাইল ডায়াবেটিস হচ্ছে,
লিভারের প্রবলেম, ওই গ্রেড 1 ফ্যাটি, কারণ খেলাধুলা নেই সারাদিন। ওই তো তুমি এক তো যে ফ্ল্যাট, সে ঘিঞ্জি গলিষ্ঠ তস্য গলির মধ্যে ফ্ল্যাট, 40টা পরিবার, কোথায় জায়গা, কোথায় খেলবে, কোথায়? আর তুমি রাস্তা বের করতে পারছো না, তুমি ভাবছো ঠিক আছে তুই স্কুল টাইমে যেটুকু ফাঁকা হলো তুমি মোবাইল দেখ। তাহলে তার তো এখন স্কুলগুলো তুমি ধরো যেগুলো আমি বেসরকারি স্কুল, বেশি খেলাধুলা কোথায় হয়? কোনো জায়গাতে হয় না, খেলাধুলার কোনো কথাই নেই। সরকারি স্কুলকে তো আমাদের তো খেলাধুলাটা মাধ্যমিক পর্যন্ত উঠিয়ে দিয়েছে, নেই তো, মানে নেই 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 মানে ঐচ্ছিক। অ্যাকচুয়ালি আমাদের না, আমাদের যে ফিজিক্যাল এডুকেশনটা এটা ঐচ্ছিক, কোনো ব্যাপার নেই। তুমি না, ওটা তোমার এতে কাজে লাগে না। তো এটা যদি না থাকে তাহলে তুমি না স্কুলে আছে না বাড়িতে আছে। আজকাল যা টিউশন কালচার শুরু করেছে প্রথম পড়া একটা বাচ্চা যদি হয়, তুমি দেখবে মানে দুর্গাপুরে তো যে স্কুলের পুলকার হয়, টিউশনের পুলকার, এটা দুর্গাপুরে আছে দেখবে। এটা তো আমি জানি না অন্য কোথাও আছে কিনা, এটা আমি দুর্গাপুরে দেখি নতুন করে একটা এটা একটা নতুন কালচার। আমি একবার তাদের জন্য আলাদা এরকম। তো এইটা বাচ্চারা তো সময়ই পাচ্ছে না, সারাদিন এসব করছো। আমি আসবো জনুলদা, একটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসবো। তার আগে এই মুহূর্তে আমরা একটু সরাসরি চলে যাব বীরভূম জেলায়। বীরভূম জেলার সদর হাসপাতাল সিউড়ি সদর হাসপাতালে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অগ্নিবেশের সঙ্গে রয়েছেন আমাদের সিউড়ি সদর হাসপাতালের স্নায়ু এবং মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য। আমরা তার কাছে এখন এই মুহূর্তে সরাসরি চলে যাব বীরভূম জেলায় সিউড়ি সদর হাসপাতালের বিশিষ্ট স্নায়ু এবং মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি সরাসরি এক্সপ্রেস অনলাইনে, এক্সপ্রেস নিউজে। আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডাক্তারবাবু, আমার কথা শোনা যাচ্ছে? না, পরিষ্কার আপনার কথাটা শোনা যাচ্ছে না। ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, স্নায়ু এবং মনোরোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল। আমাদের প্রতিনিধি অগ্নিবেশ সেখানে রয়েছে সিউড়ি সদর হাসপাতালে ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি আমরা এই বিষয়েই কথা বলবো। যে আমরা একটু আগে যে কথা আলোচনা করছিলাম, যে বাচ্চাদের মধ্যে অর্থাৎ শিশুদের মধ্যে, পড়ুয়াদের মধ্যে যে মনন, যে আবেগ, যে প্রভাব, যে শিক্ষা, সেক্ষেত্রে কতখানি প্রভাব পড়ছে। আমরা কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আমরা এই প্রসঙ্গে আসবো। আমার একটা সময় করোনার সময় একটা সমস্যা ছিল আমার, বুঝতে পারছি, আমার ঘুম হতো না। আমি বলছি সমস্যা হচ্ছে সেটা চিন্তায় না মানে করোনা পরবর্তীকালে, করোনা পরবর্তীকালে কি কারণে আমি জানি না। তো আমি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করলাম, করতে তখন আমাকে বললো যে আপনি মোবাইলটা 9টা-10টা পর আর দেখবেন না। ওই যে ব্লু রেটা ভয়ঙ্কর ক্ষতিকারক, রাত 10টার পরে। হ্যাঁ, মানে আপনি শোবার আগে, মানে শোবার 1 ঘন্টা আগে আপনি মোবাইল দেখা বন্ধ করুন। কারণ ব্লু রেটা আমাদের চোখে এবং এটা স্নায়ুতে আমাকে ঘুমাতে, আমাদের অ্যাকচুয়ালি এই যে ঘুম হয় আমাদের মানে একটা সেরোটোনিন বলে একটা হরমোন সিক্রিয়েশনের প্রবলেম আছে। তো বলো এটা বন্ধ করে দিন, বুঝতে পারছো? তো এই যে যারা মোবাইল আসক্ত তাদের কিন্তু ঘুম হয় না, তারা কিন্তু এতে ভোগে। তুমি দেখো আজকালকার ইয়াং জেনারেশন দেখেছো, সারা রাত ওই মোবাইল 2টো 2:30টা পর্যন্ত, 3টা পর্যন্ত সব সময় তুমি অনলাইন দেখতে পাবে। তুমি যদি দেখতে পাবে। আর ওইসব কি করে, ঘুম হয় না, ওই 2 ঘন্টা 3 ঘন্টা। এবার যদি ওই 2-3 ঘন্টা 4 ঘন্টা করে ঘুমায়, তাহলে কোয়াইট আছে। আমাদের যে বলে একটা 8 আওয়ার্স স্লিপ, 8 আওয়ার্স সাউন্ড স্লিপ খুব দরকার, বিশেষ করে যাদের হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে। তো সেটা 3-4 ঘন্টা ঘুমায়, 7-8 আওয়ার্স পার্মানেন্ট লাগবেই সেটা। হ্যাঁ, এটা একটা সুস্থ জীবনযাপনের লক্ষণ। তো সেই সময় আমি ওই সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করেছিলাম। তো উনি আমাকে বলেছিলেন যে এই জিনিসগুলো আপনাকে করতে হবে, যে দেখবেন না, কারণ এটা আপনার এই যে ব্লু রেটা খুব ক্ষতিকর। হ্যাঁ, এই যে মোবাইল স্ক্রিন থেকে বেরোয় ওটা, তো ওটা বলো ওটা খুব ক্ষতিকর, ওটা কিন্তু আমাদের ঘুমাতে দেবে না। তারপর আবার অন্ধকার, হ্যাঁ, আমার অন্ধকারে, বিশেষ করে অন্ধকারে জ্বলে ওটা ঘুমাতে দেবে না। তো তখন তাহলে এখন এই যে ছেলেরা ঘুমিয়ে গেল, ওই যে নিউক্লিয়ার ফ্যামিলি, ছোটো বাচ্চা আলাদা করে শুয়ে আছে, মানে বড় 9-10 হলে সে আলাদা পড়বে বলে শুয়ে আছে, হাতে মোবাইল আছে, বাস। এবার এই করতে তারা একটা ভয়ঙ্কর সমস্যা কিন্তু। এবং এক পরিবারে দেখবে ছোট বাচ্চার জন্য একটা মোবাইল কিনে রেখেছে, মানে মোবাইলের একটা বাড়িতে একজনে তো 2-3টে আছেই, জানি না, সে 2-3টে নিয়ে ঘুরে। আবার বাচ্চাদের জন্য একটা মোবাইল আছে। একটা জায়গা হচ্ছে যে তোমাদের যে সময়কাল বা পরবর্তী তোমাদের সময়কাল এবং তোমাদের ছেলে মেয়েদের পরবর্তী সময়কাল, এবং তারপরে যখন চাকরি করলে তখন, এবং তারপরে যখন স্কুলে শিক্ষকতা করতে এলে, ক্লাস 1, 2, 3, 4, 5 মোটামুটি একটা শিশু অবস্থা। এবং সেই সময় এতগুলো কিন্তু আমি যদি 10টা বছর পিছিয়ে যাই,
7টা বছরও পিছিয়ে যায়, এতগুলো কিন্তু টিউশন ছিল না। সেটা ইংরেজি মাধ্যমটা তো ছেড়েই দাও, এখন প্রচুর টিউশন প্রত্যেক সাবজেক্টের উপরে, ক্লাস 1 to 3 থেকেই তো প্রচুর টিউশন হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি সেই সময় থেকে আজকের যে সময়, একটা স্টুডেন্ট, একটা শিশু, তার স্কুল, সে সকালবেলা বেরোচ্ছে ভোরবেলা এবং সে দুপুরবেলা ঢুকছে, তারপরে তার অন্তত 3টে টিউশন আছে, তার সঙ্গে সে কোনো না কিছু এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস আছে, সে গান শেখে, কবিতা শেখে, আঁকা শেখে, সুইমিং শেখে, কেউ আবার ক্রিকেট শেখে, ফুটবল শেখে, যদিও সংখ্যাটা খুবই অত্যন্ত নগণ্য। তারপরে সময় পেলে সে মোবাইল ফোন দেখে। আজকের সময়ে ছাত্রছাত্রীদের এগিয়ে যাওয়া, আর আমরা যে কথাটা আলোচনা করছি 10টা বছর 7টা বছর আগের ছাত্রছাত্রীদের বা শিশুদের, পড়ুয়াদের এগিয়ে চলার, অর্থাৎ মানসিক যে ডেভেলপমেন্ট, তার মধ্যে কি প্রকৃত অর্থে সামগ্রিকভাবে কোনো কি তুমি ফারাক কিছু দেখতে পাচ্ছ? অবশ্যই ফারাক। ফারাকটা ঠিক কি ধরনের? ফারাকটা মানে এই যে মানে টিউশন কথা বলছো, বা যে স্কুল, এই যে টিউশন, আমি আমার স্কুলে বলি যে প্লিজ আপনারা কোনো বাচ্চাকে টিউশন দেবেন না স্কুলে রেগুলার। আপনাদের শুধু একটাই, আপনি আমাদের চাহিদা বা দাবি বা আবদার যা বলুন, বাচ্চাটাকে প্রতিদিন স্কুলে পাঠান, বাকি কাজটা আমাদের। কারণ যেখানে টিউশন পড়াচ্ছে, যাদের কাছে পড়াচ্ছেন আপনারা, আমি কাউকে ছোট না করেই বলছি। আমি একটু দাঁড় করাচ্ছি। আমরা আরো একবার যাওয়ার চেষ্টা করছি সিউড়ি সদর হাসপাতালে। আমাদের সঙ্গে ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য আছেন এবং সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অগ্নিবেশ। অগ্নিবেশ, তোমাকে স্বাগত জানাচ্ছি, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি, এবং সরাসরি এক্সপ্রেস অনলাইনে আপনাকে স্বাগত। জিষ্ণুবাবু, আজকে আমাদের যে বিষয় সরাসরি শিশু মননে মোবাইল, এবং আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ জৈনুল হক। আমরা ডাক্তারবাবু জানতে চাইছি, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, আমরা তো শিক্ষাগত জায়গা থেকে আলোচনা করছি, কিন্তু আজকের সময় দাঁড়িয়ে শিশু মননে মোবাইল, যেটা জৈনুল বাবুও বলছেন, শিক্ষাবিদরা আলোচনা করছেন, বিশেষজ্ঞরাও বলছেন যে শিশু মননে যথেষ্ট প্রভাব পড়ছে। এবং আপনি নিজে যেহেতু একজন স্নায়ু এবং মনোরোগ বিশেষজ্ঞ, একটু যদি স্পেসিফিক করেন যে আদতে পারতপক্ষে ঠিক কোন কোন জায়গাতে প্রভাবটা পড়ছে। এখানে প্রথমে আমি একটু সময় চেয়ে নেব, অল্প সময়। প্রথম কথা হচ্ছে যে বাচ্চারা যেটা শিখবে, বড়রা যা, আমরা অর্থাৎ যারা পেরেন্টস, যারা বড়, তারা যা করবে বাচ্চারা সেটাই করবে, কারণ বাচ্চারা অনুকরণ প্রিয় এবং এটাই তাদের মস্তিষ্কে ভাবে আছে। বিশ্বের বিভিন্ন দেশে, প্রথম বিশ্বের দেশগুলোর মধ্যে অনেক ক্ষেত্রেই আছে 12 বছরের আগে মোবাইল বাচ্চাদের ব্যবহার করতে দেওয়া হয়ই না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 4 থেকে 5 বছরের যে বাচ্চা, এই এজটাই মেন ফ্যাক্টর করে, তাদের ক্ষেত্রে কিন্তু মোবাইল জনিত বা যে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট জনিত সমস্যাগুলি আসছে। সমস্যা আসছে কেন আসছে সেগুলো ডিটেলস বিবরণ না দিয়ে আমি ছোট ছোট করে বলি। কি ব্যাপারটা হয়, আমাদের দেহের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে কিছু প্রতিরোধমূলক আবরণী কলা থাকে, মস্তিষ্ক থাকে, প্রত্যেকের মধ্যে মস্তিষ্ক থাকে এবং কানের অংশ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা থাকে। যখনই মোবাইল দেখছে বা রেডিয়েশন বেরোচ্ছে, যে বড়দের ক্ষেত্রে যে পরিমাণে যে ঠেকাতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে সেটা কিন্তু অনেক কম, প্রায় 60% রে অ্যাবজর্পশন হয়ে যায়। এই রেডিয়েশন অ্যাবজর্পশনের জন্য প্রথমে যেটা হয়, সবার আগে অনেকক্ষণ স্ক্রিন টাইম যদি বাচ্চা কন্টিনিউয়াস দেখতে থাকে, তাহলে চোখে প্রবলেম হতে পারে, চোখ জ্বালা করতে পারে, ঘুম কমে যেতে পারে, খিটখিটে হতে পারে। তার সঙ্গে যেটা হয়, পরবর্তীকালে দেখাও গেছে যে অনেক সময় টিউমার হতে পারে, এবং সেটা স্পেসিফিক্যালি কর্ণ এবং মস্তিষ্ক অঞ্চল জনিত। এরপর স্বাস্থ্যের কথা যদি বলা হয়, শারীরিক এবং মানসিক দুটো স্বাস্থ্যের অনুযায়ী প্রথম এবং ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি যে অনেক কিছু হয়, সবাই জানেন, জানার পরেও আমরা জ্ঞান কপি হয়েই দেখছি যে বাচ্চাদের কি হচ্ছে, বাচ্চাদের বায়না না করে, বাচ্চাদের চুপচাপ খেয়ে না একটা মোবাইল ধরিয়ে দিই, তাহলে কিনতে দিতে হচ্ছে না আমাকে, আমি আমার কাজটা করতে পারছি। কিন্তু মনে রাখতে হবে এগুলো ঠিক নয়, কারণ প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ভার্চুয়াল অটিজম। এটা নিয়ে এখন সেরকম ভাবে প্রচার হয়নি। ভার্চুয়াল অটিজম মানে ব্যাপারটা কি, ধরুন আপনি আপনার বাচ্চাকে ডাকছেন, সে সাড়া দিচ্ছে না, বাচ্চাকে কোনো একটা কথা বলছেন, সে শুনছেই না, কারণ সে মোবাইলের স্ক্রিনটার প্রতি মগ্ন, সে কন্টিনিউয়াসলি ওইটা নিয়েই ভেবে যাচ্ছে। যে বাড়িতে বাচ্চাটি আছে তার পাশের বাড়িতে আরেকটি সমবয়স্ক বা তার চেয়ে ছোট বা তার চেয়ে বড় বাচ্চা আছে, যার সঙ্গে সে আগে হয়তো খেলতো কিন্তু এখন আর খেলতে যাচ্ছে না, কারণ তার খেলার মনটাই নেই, তার ইচ্ছেটাই নেই। তার কন্টিনিউয়াস সবসময় মনে হচ্ছে কখন মোবাইলটা পাবো, কখন বাবা বাড়ি ফিরবে,
বা মা বাড়ি ফিরবে মোবাইল পাবে। এখনকার যে সমাজ ব্যবস্থা আমরা প্রত্যেকেই তার ভুক্তভোগী, তাতে বাবা মা দুজনেই বেশিরভাগ ক্ষেত্রে কর্মক্ষেত্রে ব্যস্ত বা বাড়িতে থাকিও ওয়ার্ক ফ্রম হোম, বিভিন্ন রকমের ডিজিটাল প্ল্যাটফর্ম এসে গেছে, এন্টারটেনমেন্ট মূলক ব্যবস্থাও এসছে। তো বাচ্চাকে মোবাইলের মধ্যে আসক্ত হতে দেবেন না, প্রথম কথা। ২ নম্বর কথা হচ্ছে অ্যাডোলেসেন্স, অর্থাৎ যারা হচ্ছে বয়ঃসন্ধির কালজনিত অবস্থাতে আসে তাদের ক্ষেত্রে এই ইন্টারনেট অ্যাডিকশন কিন্তু অন্য যে কোনো রকম নেশা বা অ্যাডিকশনের থেকে অনেক বেশি পরিমাণ ভয়ঙ্কর। দেখা গেছে তথাকথিত যেগুলি আমরা নেশা বলতে বুঝি মদ, শুকনো নেশা, গাঁজা, এগুলোর থেকে পুরো বিশ্বে ইন্টারনেট অ্যাডিকশন কিন্তু সবচেয়ে ক্ষতিকারক। এবং ওয়াইআরএস স্কেল অনুযায়ী যেটা দেখা গেছে ডিপ্রেশন এবং সুইসাইড রেট অনেক বেশি বেড়ে যায়। মনে রাখতে হবে যে সবাই ভাবে বাচ্চা মানে এর বোঝায় ডিপ্রেশন হবে না, কিন্তু চাইল্ডহুড ডিপ্রেশন অর্থাৎ একদম কম বয়স্ক বাচ্চাদের ডিপ্রেশন ভারতবর্ষ প্রথম 5 জনের মধ্যে আছে বিশ্বের মধ্যে। এরপরে যেটা হয় যে একাগ্রতার অভাব এবং সবসময় একটা খিটখিটে বিরক্ত ভাব, অর্থাৎ যেরকম ভার্চুয়াল অটিজম হচ্ছে তার সঙ্গে এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হতে পারে। এবং এই এডিএইচডি বা হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার থেকে বাচ্চা দুরন্ত হতে পারে। সেই দুরন্ত মানে কিন্তু আরেকটা যে ছটফটের দুরন্ত মানে সেটা নয়, সে হাতে পায়ে দুরন্ত হচ্ছে না, সে বিভিন্ন রকম মোবাইলের অ্যাক্টিভিটি করে দিচ্ছে, বিভিন্ন রকম জিনিস দেখে ফেলছে, সে অজান্তেই হয়তো তার কাছে যেহেতু মোবাইলের ইন্টারনেট অন থাকছে তার বিভিন্ন লিঙ্ক আছে। আমরা দেখুন বিভিন্ন এখন সোশ্যাল প্ল্যাটফর্ম যখন দেখি যেমন বিভিন্ন অ্যাড আসতে থাকে যেগুলি হয়তো উচিত নয় আসা, সেগুলো চলে আসে, তো সেগুলি সে দেখে ফেলছে। বা তার বয়স অনুযায়ী যে 14 বছর লাগে যেটা দেখা উচিত নয় সেটা দেখে ফেলছে। অনেক ইবে বলে অনেক কন্টেন্টের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে। তো যদি একান্ত দিতেই হয়, কারণ আমাদের এখন নতুন পড়াশোনার মাধ্যমে ডিজিটাল পড়াশোনা আছে, ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে, তো সেক্ষেত্রে যদি দিতেই হয় কোন রকম ইলেকট্রনিক গ্যাজেট, তাহলে আমি অবশ্যই বলবো মোবাইলের নেট অফ করে অর্থাৎ ইন্টারনেট কানেকশন অফ করে বাচ্চাকে দিন। এবং স্ক্রিন টাইম সারাদিনে খুব বেশি হলে 1 ঘন্টা বেশি নয়, মানে তাতে পড়াশোনা যুক্ত থাকবে। বাচ্চাকে গল্পের বই কিনে দিন, নিজে পড়বে না। একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে মোবাইল না দিয়ে দেখবেন এখনো পাওয়া যায় ছড়ার বই, ছবি আঁকা, পাখির ছবি, পশু পাখির ছবি, এবিসিডি, অ আ ক খ লেখা, ওই বইগুলো কিনে দিন। তাতে বই ছিড়ুক, বাচ্চারা ওই একটা করে পাতা ছিঁড়বে, তাতেই মগ্ন থাকবে। রঙিন রঙিন পেপার কিনে, পেন্সিল কিনে দিন, দেওয়ালে রং করুক, যেখানে পারে রং করুক। বাচ্চাকে বাচ্চার মতো থাকতে দিন, কল্পনা শক্তি বাড়তে দিন। মোবাইল কি করে বা এই ইন্টারনেট কি করে আমাদের কল্পনা শক্তি কমিয়ে দেয়, বড়দের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আরো বেশি হয়। কারণ বাচ্চাদের মস্তিষ্কের বিকাশটা ওই সময়ই হয়, সবচেয়ে বেশি হয় হচ্ছে ঠিক 3 বছর থেকে 8 থেকে 10 বছর অব্দি, তারপরে আস্তে আস্তে আরম্ভ করবে। ওই সময়টা যদি আমরা ওখানে হিন্ড্রেন্স করে বাধা দিয়ে দিই তাহলে হবে না। লাস্ট কথা যেটা ইম্পর্টেন্ট বলবো, যে বাবা মাদের আমি সবাইকে সম্মান দিয়ে বলছি আপনারা নিজেরা ব্যবহার কম করুন। বাচ্চা যেখানে শুচ্ছে আপনার সঙ্গে শুলে অবশ্যই বাচ্চার মাথার থেকে 5 ফুটের মধ্যে মোবাইল রাখবেন না। যদি আপনার একান্ত নাইট কল করতে হয় বা কোনো দরকারি কাজ করতে হয় তাহলে ওয়্যারলেস হেডসেট ব্যবহার করুন এরকম, এবং মোবাইল ফোনকে দূরে রাখুন। এবং যদি কাজ না থাকে তাহলে রাত্রিবেলা শোয়ার সময় মোবাইল ব্যবহার করবেন না। বাচ্চাকে খেলুন, বাচ্চাকে নিয়ে ঘোরাফেরা করুন, ঘুরতে বেড়ান। আপনার হাজার কাজের মধ্যেও এসে বাবা যতই কাজে ব্যস্ত থাকুক, রাত যদি 10:30টাতেও ফেরে, এসে যদি 8 ঘন্টা বাচ্চার সঙ্গে খেলে, মা সারাদিন পরে এসে যদি 7টার সময় এসে বাচ্চাকে জড়িয়ে ধরে, ওই যে আলিঙ্গন, ওই যে জড়িয়ে ধরা, ওই যে খেলাধুলা, এইটা কিন্তু সারাদিনের মোবাইলের যে আসক্তি তার থেকে অনেক বেশি প্রাণদায়ক এবং বাচ্চাটি এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সবার ভবিষ্যতের জন্য খুব ভালো হবে, সুস্থ থাকবে। আমি একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই ডাক্তারবাবু। একদম ডাক্তারবাবু একটা প্রশ্ন দিয়ে আপনাকে শেষ করব, সেটা হচ্ছে যে এখন সাম্প্রতিককালে একটা রোগ, একটা ব্যাধি অত্যন্ত বিশেষভাবে দানা বাঁধছে, যেটা আমরাও একটু আগে আলোচনা করছিলাম। এবং আমার পরিবারের মধ্যেই দুজনের এমন একটা পরিস্থিতি যে একেবারে ছোট্টবেলায় যখন সে দুধের শিশু, তাকে খাবার খাওয়ানো হচ্ছে, দুধ খাওয়ানো হচ্ছে ইউটিউবে গান চালিয়ে। এই অভ্যেসটা ধীরে 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 থাকতে থাকতে আজ তার বয়স 2 বছর এবং তাকে একটি একেবারে বাচ্চাদের স্কুলে ভর্তি করানো হয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে সে কথা বলতে পারছে না, সে সব করতে পারছে, সে কথা বুঝতে পারছে, সে বলার চেষ্টা করছে, খেলছে, দুলছে, নিচ থেকে ওপর যাচ্ছে, ডাকলে ওপর থেকে নিচে চলে আসছে, কথা বলতে পারছে না।
এবং এই দুটি আমার পারিবারিক শিশুর ক্ষেত্রে ডাক্তারবাবুদের যেটা প্রধান এবং প্রথম যে বলা, সেটা হচ্ছে মোবাইল থেকে ইমিডিয়েট তাকে সরাতে হবে, না হলে আরো কিন্তু এক্ষেত্রে ব্যাঘাত বাড়তে পারে। এইটা যদি একটু ছোট করে আমাদের দর্শকদের একটু জানিয়ে দেন। আচ্ছা, এই রোগটি এক্স্যাক্টলি নাম যদি বলা হয়, এটাকে বলা হয় অ্যাকাইনেটিক মিউটিজম। এটা আমি আসলাম পরে। অ্যাকাইনেটিক মিউটিজম মানে ব্যাপারটা কি হয়, সোজা সাধারণভাবে বোঝাচ্ছি। বাচ্চাদেরকে মোবাইলে দিয়ে দেওয়া হয়েছে, একদম ছোট, একদম ও ছোট থেকে ওটা দেখে থেকে অভ্যস্ত। আমরা বাচ্চারা কেন কথা বলতে শেখে, যখন বাচ্চা বিভিন্ন রকম সাউন্ড শুনছে বা তাকে বাবু, সোনা, পুচু এই বলে ডাকা হচ্ছে, অর্থাৎ তাকে সম্বোধন করা হচ্ছে, তখন তার একটা সোশ্যাল স্মাইল প্রথমে আসে। সোশ্যাল স্মাইল আসার পরে তারপর তার কথা বলার ইচ্ছেটা জাগে, কারণ আমাকে এর সঙ্গে কমিউনিকেট করতে হবে, অর্থাৎ যোগাযোগ স্থাপন করতে হবে। আরেকটা সমবয়স্ক বাচ্চা, সেও কথা বলতে পারে না, কিন্তু দেখবেন দুজন বাচ্চার মধ্যে কিন্তু হাসি বিনিময় হয়, হাত ধরাধরি হয়, তারপর আস্তে আস্তে কথা বলতে মনোসিলেবলিক কথা, তারপর বাইসিলেবল, এইভাবে কথা আরম্ভ হয়। তো যদি ছোট থেকেই মোবাইল দেখতে আরম্ভ করে দেয়, তাহলে সে কি, সে তৈরি পুরো কথাও দেখতে পাচ্ছে, শুনতেও পাচ্ছে, তার পক্ষে আর নতুন করে কথা বলার ইচ্ছেটাই আসে না। এখন তাকে প্লে স্কুলে দিয়ে, যে বাচ্চাটির ক্ষেত্রে তার প্রতি সমস্ত সহানুভূতি এবং তার আমি আরোগ্য কামনা করি, দেখবেন ঠিকও হয়ে যাবে, আস্তে আস্তে দেরি হতে পারে, কিন্তু ওর যে হয়েছে প্রবলেমটা, ওটা ইচ্ছেটাই ওর মধ্যে আসেনি। কারণ আমাদের ব্রেনের মধ্যে নিউরো সার্কিট গুলো থাকে, সেই নিউরো সার্কিট গুলো হচ্ছে বাইরের স্টিমুলেশন দ্বারা, শুধুমাত্র যে নিউরো হরমোন মানে সেরোটোনিন, ডোপামিন যে হরমোন আছে, এই হরমোন দিয়েই যে হবে তা নয়, বাইরের এক্সটার্নাল স্টিমুলাস, অর্থাৎ সেটা শব্দ, মানুষের বলা শব্দ, প্রকৃতির শব্দ, পাখির কুঞ্জন, পশু পাখির ডাক, কুকুরের ডাক, ছাগলের ব্যাগ, এগুলো যদি না শোনে, ঝড়ের শব্দ যদি না শোনে, বৃষ্টির আওয়াজ যদি ন্যাচারালি প্রাকৃতিক ভাবে না শোনে, তাহলে তার পক্ষে সেই অনুভূতি গুলোও জাগবে না, তারপরেই সে কথা বলতে আরম্ভ করতে পারে। এটাই হচ্ছে মেইন প্রবলেম। এটা থাকার জন্য বলে কোনো ওষুধপত্র লাগে না। বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে স্নায়ু এবং মনোরোগ বিশেষজ্ঞ বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সরাসরি আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা যে কথাতে জরুনদা ছিলাম, বিষয়টা কিন্তু ঠিক সেই জায়গাতে অসাধারণ তিনি বলেছেন, এবং যা বাস্তব সেটাই তিনি বলেছেন। এই ঘটনা আমরা এরকম বাচ্চা দেখেছি, শিশুটা তো ভোরবেলা তো মোবাইল দেখছে, মানে আমার অ্যালার্মে কোথায় ঘুম ভাঙবে, ওর মোবাইলের আওয়াজে ঘুমটা ভাঙছে আমার, ও কোথায় পাখির করতান আর গরুর শব্দ, কুকুরের শব্দ কোথায় শুনতে পাবে? আমরা একটু দেখে নিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে হুগলি জেলার আরামবাগ থেকে আমাদের প্রতিনিধি মহেশ্বর রয়েছে, এবং মহেশ্বরের সঙ্গে রয়েছেন ইন্দাস স্কুলের এক স্কুল শিক্ষক মৃত্যুঞ্জয় চক্রবর্তী। মৃত্যুঞ্জয় বাবু আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে লাইভে রয়েছেন। মৃত্যুঞ্জয় বাবু, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। মৃত্যুঞ্জয় বাবু, একেবারে সরাসরি আপনার কাছে আসবো। একটু আগেও ডাক্তারবাবু সে কথা বলেছেন যে মোবাইল কিন্তু আজকে শুধু বিপদ নয়, আগামীর এক চরম সমস্যা, এক কঠিন ব্যাধি, যে ব্যাধি থেকে আমাদের বেরোতে হবে। আপনি নিজে একজন শিক্ষক হিসেবে আপনার কি মতামত? মৃত্যুঞ্জয় বাবু, আপনার কি মতামত? হ্যাঁ, ডাক্তারবাবুর কথা, হ্যাঁ শুনতে পাচ্ছি। ডাক্তারবাবুর কথা তখন শুনলাম, মোবাইল তো একটা বিরাট সমস্যা এবং ব্যাধি, এবং এটা জ্বলন্ত সমস্যা। কিন্তু ইনি যে সমস্যাগুলোর কথা আমরা বলছি, এখন এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসারও তো খুব কঠিন ব্যাপার। আমরা অনেক সমাধানের কথা অনেক জায়গা থেকে শুনছি, মাস্টারমশাই বললেন, ডাক্তারবাবু বললেন, কিন্তু এখন একটা ফ্যামিলিতে মোবাইল নেই এরকম পরিবারটা পাওয়া যাবে না। অর্থাৎ একটা শিশুর যা প্রবণতাই থাকবে যে সে চোখের সামনে যা দেখছে তার সেটার প্রতি ঝোঁক বাড়বে। একটা শিশুর এইটাই প্রবণতা থাকে যে তাকে যে জিনিসটা নিষেধ করা হয় সেই জিনিসটার প্রতি তার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। তাহলে এমন একটা নিউক্লিয়ার ফ্যামিলির এই ব্যবস্থাতে মা বাবা কাজে ব্যস্ত হয়ে পড়ছে, তাকে এই মোবাইলটা ধরিয়ে দিয়ে সে তার নিজের কাজকর্ম করতে ব্যস্ত হয়ে পড়ছে, এইভাবে তো তারা এমনি অ্যাডিক্টেড হয়ে পড়ছে। তো হ্যাঁ বলুন। কিন্তু নিজে একজন শিক্ষক, এর থেকে ছাত্রছাত্রীদের আমরা বের করব কি করে? শিশুদের এই ব্যাধিটাকে কাটানোর আপনার কাছে কি কোনো উপায় রয়েছে, কোনো টোটকা রয়েছে, কি বলবেন? হ্যাঁ, আমি এটাই আসতে চাইছি যে মোবাইল যে বাচ্চাদের আমি দেবো না, তার অল্টারনেটিভ তো তার হাতে তুলে দিতে হবে। তার হাতে অল্টারনেটিভ দেওয়ার রাস্তাটা কোথায়, সেই উপায়টা তো আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, তাকে যদি আমি বই না দিই, বা একটা জয়েন্ট ফ্যামিলিতে সে যদি তার ঠাকুমা বা দাদু দিদাদের সঙ্গে যদি সময় না কাটাতে পারে,
বা অন্যান্যদের সঙ্গে বা খেলাধুলার বন্ধু বান্ধব যদি না পায়, তাহলে সে যখন একটা বাড়ির মধ্যে বন্দি হয়ে যাচ্ছে এবং সে চোখের সামনে দেখছে যে তার মা ব্যস্ত বা তার বাবা ব্যস্ত, সে একা, হাতের সামনে তার হাতে যেটা থাকছে সেটা হচ্ছে মোবাইল, যেটা সে দেখে যে তার মা সেটাকে ব্যবহার করে, তার বাবা, সেও ওটার দিকে তার ঝুঁকতে পারবে। এবার যতক্ষণ না আমি অল্টারনেটিভ তার হাতে দিতে পারছি, তাহলে এই মোবাইলের হাত থেকে সেই শিশুকে রক্ষা করাটা তো খুব কঠিন চ্যালেঞ্জ। আমাদের স্কুলে তো সেই জিনিসটা আমরা দেখি। তুলে দেবে কি অল্টারনেটিভটা কি এবং সেটা তুলে দেবে কি, সেটা তো অভিভাবকরাই তুলে দেবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেটাই আমি আসছি যে অভিভাবকদেরই খুঁজে বের করতে হবে এবং অল্টারনেটিভটা তাকে তুলে দিতে হবে। আছে তো অনেক জায়গা অল্টারনেটিভ আছে তো, কিন্তু সেটা ইউটিলাইজ করছি কোথায় স্যার? সেটা আমাদের, সেটা আমাদের ব্যর্থতা, সেটা আমাদের ব্যর্থতা, এইটাই আমাদের ব্যর্থতা। আমি ওই জায়গাটা একটা স্কুলেও দেখবেন, আমাদের অভিজ্ঞতা থেকে বলছি যে একটা 5-6 এর ছেলে মোবাইল নিয়ে চলে এসেছে, ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে এসেছে। তাকে যখন জিজ্ঞাসা করা হয় বা বাড়িতে খোঁজ খবর নেওয়া হয়, বাড়ির লোক জানেই না যে সে মোবাইলটা নিয়ে এসেছে বলে, ব্যাগ নিয়ে এসে তার বন্ধুদের দেখাচ্ছে বা বিভিন্ন ভাবে সেটার প্রতি তার আগ্রহ বেড়েছে। তাহলে এই জায়গাগুলো তো সমস্যার সমাধান বাড়ি থেকেই বের করতে হবে, কিন্তু কতটা ইউটিলাইজ করতে পারবো সেটা অভিভাবকদেরই এই দায়িত্বটা নিতে হবে। ধন্যবাদ মৃত্যুঞ্জয় বাবু, সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। হুগলি জেলার আরামবাগ থেকে মহেশ্বর চক্রবর্তী আমাদের প্রতিনিধি, এবং তার সঙ্গে ছিলেন স্কুল শিক্ষক মৃত্যুঞ্জয় চক্রবর্তী। মৃত্যুঞ্জয় বাবুকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই কথা শুনে জলন্দা মনে পড়ে গেল যে দিন 5 আগে আমি রাত্রিবেলা বাড়ি ফিরেছি, তখন প্রায় 11:15, এবং যথারীতি ফ্রেশ হয়ে প্রায় 11:05 আমি আমার বেডরুমে গেছি। আমি খুব অবাক এবং হতবাক, এবং আজকের বিষয়ের সঙ্গে আমার আচমকায় মনে পড়ে গেল আমার ছোট্ট মেয়ে 5 বছরের, তার একটি কথা আমাকে নাড়িয়ে দিল। সে বলছে, বাবা আমার সঙ্গে একটু টাইম স্পেন্ড করো, ভেরি ইম্পর্টেন্ট। সে ভালো করে বলতে পারছে না উচ্চারণটা, টাইম স্পেন্ড করো। তা আমি খুব হাসলাম, এবং পরে রাত্রিতে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আমিও ভাবলাম যে কথাটার কি বিরাট একটা যুক্তিকতা আছে, যে সারাদিন বাবাকে পাইনি, ও সকালে যখন বেরিয়েছে ভোর 6:45 6:30, তখন আমি ঘুমের দেশে, তারপর আমি বেরিয়ে গেছি, এবং রাত 11:10 তার সঙ্গে যখন মুখোমুখি হচ্ছে, সে বাচ্চাটা আমাকে বলছে, আমারই বাচ্চা, যে বাবা এটা তো ঘটনা, এটা তো অবশ্যই বাচ্চাদেরকে, যে বললাম না আমাদের বাচ্চাকে মানুষ করে প্যারেন্টিংটা দরকার। আজকে যদি আমরা নিউক্লিয়ার ফ্যামিলি হয়েছি, এটা যদি মানে আমি ধরো এড়ানো যাবে না, কিন্তু বাকিটা আমাদের নিতে হবে। আমার বাচ্চা যদি আমরা নিই, এটা তো চয়েস, এটা তো আমাদের বাচ্চা তো আর পড়ে যায়নি আকাশ থেকে, সেটা তো আমরা ইচ্ছা করেও নিয়েছি। তাহলে তাকে প্ল্যানিং দরকার, তাকে কিভাবে মানুষ করব বা কিভাবে করব, তার জন্য সময়টা আমি সব জায়গায় সময় পাচ্ছি আর ওর ক্ষেত্রে দিচ্ছি না, তাহলে কিন্তু তার থেকে তুমি এক্সপেক্ট করতে পারবে না পরবর্তীকালে তুমি কিছু ভালো কিছু আশা করো না। কারণ তাকে তুমি যদি একা ছেড়ে দাও কারোর, তুমি এই ভুরি ভুরি ঘটনা। আবার সেই স্কুলে, আমি আগের স্কুলে ছিলাম, এরকম বাবা মা দুজনেই চাকরি করে, একজন বাচ্চা মানে কাউকে একজন রেখেছে বাড়িতে, সে সারাদিন টিভি দেখে, আর বাচ্চাটাকে মোবাইল দিতে, একটা বাড়িতে মোবাইল আছে এই জন্যে। এবার সে কী শিখবে? ইরিটেশন কিছু হলে বাচ্চাটাকে মারে, বুঝলো, দেখার কাজ। এবার ওই বাচ্চা কথা বলতে পারে না, সে বোঝে না, সে বিভিন্নভাবে যখন কমপ্লেন করে বা কিছু করে, একদিন কি করেছে, ও বাড়িতে মোবাইলটা, একটা মোবাইল অন করে রেখে এসছে, দেখা গেলো হাতে এসব করছে। তো তুমি বোঝো, এবার তাহলে তুমি এই যে বিকল্প ব্যবস্থা, তোমার তাহলে অন্য কিছু ব্যবস্থা, কোনটা কি শেখার দরকার নেই, ও হাতের কাছে কিন্তু সব পেয়ে যাচ্ছে। হ্যাঁ পেয়ে যাচ্ছে। এবার কোনটা কার্টুন, কোনটা পর্নোগ্রাফি, সব সে তো সব পাচ্ছে। তো এবার ওটাই তো বলছি যে এখানের ক্ষেত্রে আমরা চলে আসছি, একা থাকবো করতে গিয়ে। আমি কাউকে বলছি না যে হ্যাঁ অবশ্যই দুজন যদি চাকরি করতে হবে, কিন্তু বাচ্চাটাকে তো এটাও তো দায়িত্ব তোমার, যখন সামাজিক, সেইটাও তো দায়িত্ব, নাহলে পরবর্তীকালে তুমি তো হাত কামড়াবে, পরবর্তীকালে তুমি পাবে না। তুমি যদি ছোট থেকে এটা কন্ট্রোল দেয়, যে আমি যে বললাম যে পেরেন্টস এসে বলছে, কাঁদছে, মা আমাকে ফোন করে কাঁদে, বাবা আমাকে বলছে আমাকে কালকে এসছে, আমি কাল খুব ব্যস্ত ছিলাম, আমি ঠিক আছে আপনার সঙ্গে আমি কালকে কথা বলছি, বলছে স্যার ওই ছেলেটাকে এসে আপনি বলুন টিচার ওকে করে দিন। এবং আমি ওকে বাড়িতে, তুমি বিশ্বাস করবে না, বাড়িতে ভেতরে গেছি, 3টে ছেলে সে কী সব গেম খেলে, মার এসব করে, অন্ধকার ঘর, মানে একটা সেরকম কী সব নামটা ভুলে গেলাম গেমটা, একটা এরকম। তো এইটা আমি তো এই অ্যাডিকশান ওদের সারাদিন, হ্যাঁ কি ফ্রি ফায়ার নাকি, রাইট, হ্যাঁ তো এরকম ঠিকই এটাই। তো ওইরকম সবাই,
তুমি যাবে, আমরা যে জায়গায় মোড়ে মোড়ে সন্ধ্যেবেলায় যাও, রাত্রি যেখানে যাও, বা স্কুল আসে না, তাদেরকে ধরে ওই সব বসে বসে ওইসব করছে সারাদিন সারাদিন। এই যে অ্যাডিকশনটা, তো এটা তো আমাদের কমিউনিটিভ ইফেক্ট, মানে আমার কোলাবোরেশন, মানে গার্জেন প্লাস এটাও। যদি গার্জেন মা বাবা, অনেকে মা বাবা বলে এটা ধরো চাকরি, অনেক গরিব আছে, তারা মা বাবা দুজনই কাজে বেরিয়ে যাচ্ছে, বাচ্চারা স্কুলে আসতে চাইছে না, আমি মোবাইল কেন, আমি তো কাজে গেছিলাম না। আবার এটাও আছে। কিন্তু এই অবশ্যই এটা তো একটা বিপদ। এইখান থেকে বেরোনোর রাস্তা আমাদেরকেই বাড়তে, প্যারেন্টসদের প্রথম দায়িত্ব, তারপরে আমাদের স্কুলের যারা আছে দায়িত্ব, যে এইখান থেকে বার করতে হবে। যে ডাক্তারবাবু বললেন ঠিক আছে, 1 থেকে 2.5 ঘন্টা মাত্র স্ক্রিন টাইম, যেমন টিভি 1 ঘন্টা। আগে তো ধরো আমাদের ছোটো বাচ্চা তখন মোবাইল ছিল, তারা কি দেখতো না, হ্যাঁ টিভি দেখো। আমরা ছোটোবেলা তখন রেডিওতে, আমাদের তো রেডিও ছিল না, অনেক জায়গায় সেই চিত্রহার বুধবার একটা হতো 8টার সময় রাত্রি, তো ওরা অনেক ছোটো তখন। কার্টুনটা তো চলেই গেল। হ্যাঁ, মানে আমাদের ছোটবেলার একটা সবচেয়ে বড় জায়গা ছিল যে সময় পেলে কার্টুন দেখতে হবে টেলিভিশনে। কার্টুন তো আমার ছেলে তো ধরো বাইরের ছিল, ওকে ওই বাটুল দেখলে, নন্টে ফন্টে এইসব, ও বাংলা পড়া শিখে গেল। ও তো পড়া শিখে গেল, বাংলা পড়া শিখে গেল। প্রথমে ওর মাকে বলতো, মা বলতো পারবো না, ও বিরক্ত করি না, তখন দেখছি এবার তো মুশকিল। কারণ ও, আমি অবশ্যই ছিলাম যখন, তো হিন্দি ছিল, বাইরে থাকতাম, তো নিজে বাংলাটা শিখে নিল, যে না হবে না, মা তোকে বলে না। ওই যে একটা নেশা, এই তুমি বইয়ের নেশা আর এই দুটো নেশার মধ্যে তফাৎ। তখন মোবাইল ছিল না, হ্যাঁ, তবে কার্টুন। তারপর ও যখন বড় হলো তখন কার্টুন বেরিয়েছিল, ঠিক কার্টুন বলা হচ্ছে, পাপাই দাস, কি সব, সেলার ম্যান, ওইসব দেখতে ভালোবাসতো। কিন্তু হ্যাঁ, যে টম জেরিতে এখনো দেখি আমরা, যাই হোক। কিন্তু সেটা একটা লিমিট ছিল, এইটুকু সময় দেখতে হবে। টিভিটা তুমি অন করাটা তোমার হাতে, কারণ সে যেতে পারবে, বুঝতে পারে। কিন্তু এটা তো আর হাতে নেই। আমরা বলছি তো, আমরাই ইচ্ছাকৃতভাবে তাকে দিচ্ছি, তাকে জন্মদিনে গিফট করছি মোবাইল, তাকে আমার অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি, বা সে আমার নামে অ্যাকাউন্ট, আমি যে জানি না এটা তো হতে পারে না। আমার যদি আমার অ্যাকাউন্ট করে, আমি যদি মোবাইল জানি, এবার যদি না জানি, শোনো এটা একদম আমি খুব স্পষ্ট কথা বলি, ধরো সে একদম সেই বামদের হাতে তলোয়ার দেওয়ার মতো হয়ে যাবে। আমি যদি মোবাইলটা নিয়েছি, এবার যদি আমি এর ব্যবহার না জানতে পারি, এর ইনফেক্টসগুলো না বুঝতে পারি, তাতে সর্বনাশ, আমার বাচ্চা নষ্ট হয়ে যাবে। একদম। আমি জানি না, আমাদের হাতে সময় আজকের একদমই নেই। আমি একটা জায়গা দিয়ে শেষ করবো। ডাক্তারবাবু সে কথা বলছিলেন, শিউড়ি সদর হাসপাতাল থেকে, আরামবাগ থেকে মৃত্যুঞ্জয় চক্রবর্তী শিক্ষক, তিনিও সে কথা বলছিলেন, এবং তুমিও সে কথা শুরুতেই বলেছো, যে একটা হচ্ছে জায়গা, যে এই গোটা সাবজেক্টটা থেকে বেরিয়ে আসতে হলে, বেরিয়ে আসতে মানে মোবাইল থেকে বেরিয়ে আসা নয়, আসক্তি থেকে বেরিয়ে আসা, ব্যাধি থেকে বেরিয়ে আসা, এই রোগটা থেকে বেরিয়ে আসার বিকল্পটা কি, যেটা মৃত্যুঞ্জয়বাবু বলছিলেন, যে বিকল্প যতক্ষণ আমরা তৈরি করতে পারছি ততক্ষণ কিন্তু এটা সারবে না। তাহলে বিকল্পটা কোথায়? বিকল্প কি শুধুমাত্র মোবাইলটাকে সরিয়ে দেওয়া? সেটা তো কোনো বিকল্প হতে পারে না। তাহলে বিকল্পটা কোথায়? অভিভাবকরা বা তোমরাই বা বিকল্পটা কি বলছো? বিকল্প এটাই তো বলছি তোমাকে, তাকে যখন যে সময় তাকে একটা তার ভালো লাগার জায়গা বা অন্য জায়গায় খেলাধুলা, আমরা খেলাধুলা দিতে হবে, বিভিন্ন অনুষ্ঠান থাকতে হবে, তোমার সঙ্গে থাকতে হবে। এটা দেখে আমি এটাই তো বলছি, সমস্যা হলে তো আমি নিজে মোবাইল দেখছি, আমি বলছি তুই দেখবি না, এটা কি করে হতে পারে? আমি যদি সিগারেট খাই, এটা কি হচ্ছে, ছেলে বাবা ও ছেলে সিগারেট খেছে, মানে এরকম জানো যে সিগারেট খেতে বলছে, এই সিগারেট খেয়েছে না, বেরের তোর তুই সিগারেট খাচ্ছিস। আমি যদি খাই, তাহলে আমি ছেলেকে বলার অধিকারটা কোথায়? এই জিনিসটাই তাই তো, এই যে ডাক্তারবাবু বলো না, যে আপনারা বাচ্চাদের সামনে মোবাইল দেখাটা বন্ধ করুন। এটা একটা ঘটনায় কিন্তু আমিও সেই দোষে হয়তো দুষ্ট, দেখতে হবে আমাদেরও, কিন্তু ওদের সামনে ওটা ব্যবহার করা যাবে না। ওরা তো অনুকরণ, সত্যি ওর কাকা দেখে, বাবা মাকে দেখে বেশি, বা বাড়ির মামা বা দাদু এদিকে দেখে, তারাই যদি এখন আসক্ত হয়ে থাকে, তাহলে তাদেরকে তুমি কন্ট্রোল করতে পারবে না। তাহলে এটা আমাদের সবার যৌথ দায়িত্ব, সবার সম্মিলিত দায়িত্ব, তাদেরকে একটা জায়গা দিতে হবে। ওই যে তোমার মেয়ে, তুমি বলি, তুমি টাইম স্পেন্ড করো, তা তুমি যদি এখন মোবাইল তুমি তার সঙ্গে খেলো, তাহলে সে তোমার সঙ্গে খেলতে চাইবে। একদমই তাই। এবং একটা কথা বারবার বলা ভালো, যে কেউ বলছেন যে অভিভাবকরা এর দায়িত্ব নিন, অভিভাবকরা এর দায়িত্ব নিন। যিনি শিক্ষক বা শিক্ষিকা, তিনি যে প্রফেশনই থাকুন না কেন, তিনিও তো কোথাও না কোথাও গিয়ে তিনি অভিভাবক। অবশ্যই আমরা তো সেকেন্ড প্যারেন্টস। আমরা যদি নিজেরাই ব্যক্তি হিসেবে নিজের উপর যদি অভিভাবক হই, তাহলেও তো আমরা সমাজের অনেক কিছু ব্যাধি থেকে অবশ্যই দূর করতে পারি। দর্শক বন্ধুরা, আজকে আমাদের হাতে সময় নেই, কিন্তু আজকের যে বিষয়ে আমরা এতক্ষণ ছিলাম, এটা এমন একটা কঠিন সমস্যা, আমার কখনো কখনো মনে হয় যেটা করোনার থেকেও ভয়াবহ। অবশ্যই, কারণ করোনাটা আমার কোথাও মনে হয় যেন একটা সাময়িক একটা প্রতিচ্ছবি, কিন্তু এই যে ব্যাধি, শিশু মননের যে মোবাইল, এবং সেই মোবাইল থেকে আগামী দিনে আমাদের পরিবার সমাজে যে কঠিন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এখান থেকে যদি শিক্ষক সমাজ, অভিভাবক, সর্বোপরি আমরা সকলে মিলে যদি এই ব্যাধিকে যদি আমরা সরাতে না পারি, এই রোগটাকে যদি আমরা নির্মূল করতে না পারি, তাহলে কিন্তু আগামী দিন অত্যন্ত ভয়াবহ। আমরা আশা রাখবো যে আমরা সকলে মিলে
একটা শিশু মন এবং তার থেকে তার যে ভবিষ্যৎ তাকে সুষ্ঠু রূপে শান্তিপূর্ণভাবে রক্ষা করার দায় এবং দায়িত্ব যেন আমরা সকলে মিলে নিতে পারি। আজকের মতো জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জৈনুল হক, জৈনুলদা তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আজকে স্টুডিওতে থাকার জন্য, এবং যে চিকিৎসক এবং আরও একজন শিক্ষকের সঙ্গে আমরা কথা বললাম, আমাদের দর্শক বন্ধু সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এক্সপ্রেস অনলাইন এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং অবশ্যই ভালো রাখবেন। শুভরাত্রি। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।